অপরাধী অপরাধ করার পর পালিয়ে গিয়ে মনে করে সে আর কোনোদিন শাস্তি পাবে না, কিন্তু অপরাধী এটা জানে না যে তাকে ধরার জন্য পুলিশ কয়েক মাস কেন কয়েক দশক অপেক্ষা করতে পারে। আজকের যে ক্রাইম কেসটা আমরা আলোচনা করব সেটাতে অপরাধীকে ধরার জন্য পুলিশ প্রায় 4 দশক মানে 40 বছর অপেক্ষা করেছিল। আর সেই অপরাধীকে ধরিয়েছিল কে? সামান্য একটা কোকা কোলার ক্যান। তো চলুন পুরো ডিটেলসে কেসটা জানা যাক। আর ভিডিও শুরু করার আগে এখনও যদি ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এই রকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য। কেসটা জানার জন্য যেতে হবে আমেরিকার একটি রাজ্য কলোরাডোতে। সেখানকার একটি গ্রাম চেরি হিলস। সাল 1981-র ঘটনা। সিলভিয়া কোয়ালিয়া নামে এক 34 বছরের মেয়ে সেখানে ছিলেন। ইতিহাস পড়া, ইতিহাসের নকশা দেখা, পুরাতন বিল্ডিং দেখা, সেগুলো থেকে নতুন বিল্ডিংয়ের ধারণা নেওয়া, এগুলোই ছিল তার কাজ। সাথে সাথে সিলভিয়ার বিবাহের কেক বানানোর একটা নিজস্ব ব্যবসাও ছিল। মূল কথা বলতে গেলে সিলভিয়া একজন ইন্ডিপেন্ডেন্ট মহিলা ছিলেন। আর্থিক দিক থেকে সচ্ছল হওয়ার পর সিলভিয়া তার বাবা মার বাড়ির পাশেই একটা বাড়িও কিনেছিলেন। সেখানে সিলভিয়া একা থাকতেন। একা থাকলেও সিলভিয়া প্রতিদিন তার বাবা মায়ের সাথে সকালে কফি খেতে আসতেন। সেদিন তারিখ ছিল 4 আগস্ট 1981। সকালে সিলভিয়া বাবা মায়ের সাথে কফি খেতে না আসায় সিলভিয়ার বাবা তাকে দেখতে যায় তার বাড়িতে। সে কেন আসলো না, শরীর টরীর খারাপ হয়েছে কিনা এই চিন্তা করে সিলভিয়ার বাবা যখন সিলভিয়ার বাড়িতে যায় তখন সে বাড়ির ভিতরে একটা অদ্ভুত মহল লক্ষ্য করে। সে দেখে বাড়ির সদর দরজা খোলা রয়েছে আর পিছনের দরজাও খোলা রয়েছে, যেটা সচরাচর সিলভিয়া খুলে রাখে না। এরপর সিলভিয়ার বাবা ঘরে ঢোকে। ঘরটা ছিল পুরো অন্ধকার। আলো জ্বালানোর পর সিলভিয়ার বাবা যেটা দেখে সেটা যে কোনো মানুষকে চমকে দিতে পারে, গায়ে কাঁটা দেওয়ার মতো দৃশ্য। আসলে বেডরুম আর লিভিং রুমের মাঝখানে সিলভিয়ার রক্তাক্ত অবস্থায় পড়েছিল। লক্ষ্য করার বিষয় এটা ছিল যে সিলভিয়ার শরীরে কোনো কাপড় ছিল না, তার পোশাক দিয়েই তার হাত বাঁধা ছিল আর মুখের উপর একটা তোয়ালে ছিল। সিলভিয়ার বাবা তোয়ালেটা সরিয়ে দেখে সিলভিয়ার মাথায় গুলি লেগেছে আর বুকেও ছুরি দিয়ে বহুবার হামলার চিহ্ন রয়েছে। নগ্ন সিলভিয়ার বডিটা এভাবে পড়ে থাকতে দেখে তার বাবা একটি তোয়ালে নিয়ে তার শরীরটাকে চাপা দেয় আর পুলিশকে ফোন করার জন্য যায়। সেই সময় মোবাইল আবিষ্কার হয়েছে মাত্র 10 বছর হয়েছে, তাই সবার বাড়িতে মোবাইল থাকা সম্ভব নয়, তবে ল্যান্ডলাইন ছিল। সিলভিয়ার বাবা যখন ল্যান্ডলাইনের কাছে যায় পুলিশকে কল করার জন্য তখন সে দেখে ল্যান্ডলাইনের তারটা কেউ যেন কেটে দিয়েছে। এরপর সিলভিয়ার বাবা নিজের বাড়ির ল্যান্ডলাইন থেকে পুলিশকে খবর দেয়। খবর পাওয়া মাত্র পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। তারপর সিলভিয়ার বাবা সমস্তটা খুলে বলেন যে সে কখন এসেছিল, সে কেমনভাবে তার মেয়ের লাশটা দেখে আর সে একটি তোয়ালে দিয়ে সিলভিয়ার নগ্ন বডিটা চাপা দিয়েছিল। এরপর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। প্রথমে তোয়ালেটা সরিয়ে সিলভিয়া যেমনভাবে পড়েছিল তার ছবিগুলো কালেক্ট করে, তারপর তাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। এরপর পুলিশ ও ফরেনসিক টিম পুরো ঘরটি তদন্ত শুরু করে। আর যেখানে পুলিশ দেখতে পায় বেডরুমের জানলাটি ভাঙার চেষ্টা করা হয়েছিল কিন্তু পুরো ভাঙা যায়নি। পুলিশ এও দেখতে পায় বাথরুমের একটি জানলা সম্পূর্ণভাবে ভাঙা এবং তারা এও দেখে যে জানলা দিয়ে বেরিয়ে আসা পথটি সোজা ঝোপের মধ্যে চলে গেছে। পুলিশও তথ্য সংগ্রহ করার জন্য ঝোপের মধ্যে তদন্ত চালায়। প্রায় 6 ফিট দূরে তারা জানালার ভাঙা কাঁচ খুঁজে পায়। ঘরের ভিতরেও অনেক ফরেনসিক এভিডেন্স তারা পায়। সিলভিয়ার বডিটা লিভিং রুমে পাওয়া গেলেও তার বেডরুমে প্রচুর রক্ত ছড়িয়েছিল, তার বেডও পুরো রক্তে ভরা ছিল। এমনকি তার বেডের পাশ থেকে একটা রক্তাক্ত ছুরিও পায় ফরেনসিক টিম। এরপর ওই ছুরি, সিলভিয়ার বেডশিট, সিলভিয়ার পিলো কভার, বেডের পাশে পড়ে থাকা একটা অরেঞ্জ রাগ, সেই তোয়ালে যেটা দিয়ে সিলভিয়ার মুখ ঢাকা দেওয়া হয়েছিল। আর যেহেতু সিলভিয়ার বডিটা নগ্ন ছিল তাই তার প্রাইভেট পার্ট থেকে কিছুটা সোয়াবসের স্যাম্পেল নেওয়া হয়েছিল। আর সেই শার্টটি যেটা দিয়ে সিলভিয়ার হাত বাঁধা ছিল সব কিছু ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়। তথ্য প্রমাণ ছাড়াও সিলভিয়ার পরিবারের সাথে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে 4 আগস্ট তাদের বাড়িতে বাইরে থেকে কেউ আসেনি। তার সাথে পুলিশ এও জানতে পারে যে আগের দিন রাত 11টার সময় সিলভিয়া তার বোনের সাথে ফোনে কথা বলেছিল সর্বশেষ। এর মানে রাত 11টা পর্যন্ত ল্যান্ডলাইনটা ঠিকই ছিল, কিন্তু সিলভিয়ার মৃত্যুর পর ল্যান্ডলাইনের তারটা কাটা পাওয়া গেছিল, যা থেকে এটা তো জানা যায় যে সিলভিয়াকে মারতে যে এসেছিল সে রাত 11টার পরই এসেছিল। এরপর সিলভিয়ার পোস্টমর্টম রিপোর্ট আসে, যাতে মৃত্যুর দুটো কারণ ছিল। প্রথমত সিলভিয়ার বুকে ছুরি দিয়ে 3বার হামলা,
যার জন্য তার হার্ট লাংসে গভীর ক্ষত তৈরি হয়, যার ফলে প্রচুর ব্লাড লস হয়, যার জন্য সিলভিয়ার মৃত্যু হয়। দ্বিতীয় কারণ, তার মাথায় গুলি লাগার জন্য তার মৃত্যু হয়েছে। আর সিলভিয়ার বডি থেকে পাওয়া সোয়াবস থেকে এটা পরিষ্কার ছিল যে মৃত্যুর আগে তার সাথে সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়েছিল। সিলভিয়ার বডিতে বালিশে, বেডশিটে সিমেন্সের স্যাম্পল পাওয়া গেছিল। পোস্টমর্টম রিপোর্টে এও জানা যায় যে সিলভিয়া নিজেকে বাঁচানোর জন্য প্রচুর চেষ্টা করেছিল, যার ফলে তার অনেকগুলো নখও ভেঙে যায়। 1981-তে তখন বিজ্ঞান এত উন্নত নয়, আর ফরেনসিক টিমের কাছেও উন্নত মেশিনপত্র ছিল না যেটা দিয়ে নিখুঁতভাবে সব কিছু পরীক্ষা করা যায়। তাই ইনভেস্টিগেশন প্রসেস একটু লম্বা হয়ে যায়। এই ঘটনা ঘটার 2 বছর পর মানে 1983-তে ফরেনসিক সায়েন্সে একটু ডেভেলপমেন্ট আসে, যেখানে তারা অল্টারনেটিভ লাইট বানায়, যেখানে ডিএনএকে নিখুঁতভাবে পরীক্ষা করা যেত। শেষ পর্যন্ত 1983-তে সিলভিয়ার বডিতে, তোয়ালে, শার্টে, বেডশিটে, পিলো কভারে ফরেন ডিএনএ মানে অন্য লোকের ডিএনএ খুঁজে পাওয়া যায়। কিন্তু একটা সমস্যা ছিল, ডিএনএ এতটাই কম অ্যামাউন্টে ছিল যে সেটাকে ওই জিনিসপত্র থেকে সরিয়ে ম্যাচিং করার জন্য পাঠানো প্রায় অসম্ভবই ছিল। সময় যেতে থাকে, সময়ের সাথে সাথে সায়েন্সও উন্নতি করে। এরপর সাল আসে 2000। সিবিআই শেষ পর্যন্ত এই ডিএনএকে ডেভেলপ করতে পারে, যেটাতে জানা যায় যে সেটা কোনো পুরুষের ডিএনএ। এরপর সিবিআই এফবিআই এর সাহায্যে এই ডিএনএকে কম্পিউটারে আনে, কিন্তু সেটা কোনো অপরাধীর ডিএনএর সাথে ম্যাচ হয় না। মানে যে এই হত্যাটা করেছিল এটা তার প্রথম অপরাধ ছিল। এদিকে এরই মধ্যে একজন চোর নিজের মাথায় এই অপরাধ নিয়ে নেয়, কিন্তু পরে ইনভেস্টিগেশনে জানা যায় ফ্রিতে খাওয়ার জন্য ও ফ্রি সিগারেট পাওয়ার জন্য সেই চোরটি জেলে যেতে চেয়েছিল, তাই মিথ্যে বলে সে এই অপরাধ নিজের মাথায় নিতে চেয়েছিল। এরপর প্রতি বছর সিবিআই ও এফবিআই এই ডিএনএকে তাদের ডাটাবেস থেকে ম্যাচ করার জন্য চেষ্টা করত, কিন্তু 2020 সাল পর্যন্ত কোনো অপরাধীর সাথে এই ডিএনএ ম্যাচ হয়নি। এরপর সাল আসে 2020-তে একটা কোম্পানি সামনে আসে যার নাম ইউনাইটেড ডাটা কানেক্ট। হেলথ রিলেটেড রিসার্চের জন্য লোকেদের ডিএনএ স্যাম্পল নিয়ে ডেটাবেসে সেভ করে রাখতো এই কোম্পানি। এরপর এফবিআই এই কোম্পানির সাহায্য নেয়। এরপর 26শে মে 2020-তে সিলভিয়ার ঘরে পাওয়া ডিএনএর সাথে একটা ফ্যামিলির ডিএনএ ম্যাচ হয়ে যায়। পুলিশের কাজে সুবিধা তখন হয় যখন তারা জানতে পারে ওই ফ্যামিলির সব থেকে কম লোকই বেঁচে আছে। ধীরে ধীরে পুলিশ সবাইকে বাদ দেয় আর সন্দেহের তীর একটা লোকের উপরে যায়, যে 1983-তে সিলভিয়ার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে থাকতো, আর এখন তার পাশেই নিবার্কা নামক একটি ফ্ল্যাটে থাকে। এরপর পুলিশ এই বিল্ডিংয়ে চক্কর লাগানো শুরু করে। একদিন একটা লোক ওই ঘরের নোংরা আবর্জনা এক জায়গায় করে নোংরা ফেলার গাড়িতে ফেলতে আসে। সুযোগের সদ্ব্যবহার করে পুলিশে ওই আবর্জনা ব্যাগগুলো নিয়ে ফরেনসিক তদন্তের জন্য পাঠায়। লাকিলি ওই আবর্জনার ব্যাগে একটা কোকা কোলার ক্যান পাওয়া যায়, যার ডিএনএ থেকে সিলভিয়ার বাড়িতে পাওয়া ডিএনএ ম্যাচ করানো হয়, আর সেটা ম্যাচ হয়ে যায়। এরপর পুলিশ সেই বিল্ডিংয়ে আবার যায় আর সেখানে থাকা ডেভিড ড্যানবে নামে 62 বছরের এক ব্যক্তিকে তুলে নিয়ে আসে, যে 40 বছর আগে সিলভিয়াকে খুন করেছিল। যখন সে সিলভিয়াকে খুন করেছিল তখন তার বয়স মাত্র 22 বছর ছিল। 40 বছর পর ডেভিড একদমই আশা করেনি হয়তো পুলিশ তাকে খুঁজতে খুঁজতে 62 বছর বয়সে তার বাড়িতে চলে আসবে, আর বৃদ্ধ বয়সটা তার জেলেই কাটবে। এরপর কোর্টে এই কেসটা ওঠে, পুলিশ সমস্ত তথ্য কোর্টে পেশ করে। এরপর সাল 2022-এ ডেভিডকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সমস্ত তথ্য ডেভিডের বিরুদ্ধে যাওয়ার জন্য তাকে সাজা তো দেওয়া হয়, কিন্তু সে কেন এই হত্যা করেছিল তা অফিসিয়ালি এখনও ক্লিয়ার হয়নি। কিন্তু পুলিশের অনুমান ডেভিড সেক্সুয়ালি মোটিভ নিয়ে সিলভিয়ার বাড়িতে গেছিল, তারপর সেক্সুয়ালি অ্যাসল্ট করার পর সিলভিয়াকে হত্যা করে। সিলভিয়া শেষ পর্যন্ত ন্যায় বিচার পায়, কিন্তু সেটা দেখার জন্য সিলভিয়ার পরিবারে কেউ বেঁচে ছিল না, আর একটা বোন ছিল যার বিয়ে হয়ে গেছিল। বিচার পাওয়ার পর তাদেরকে সামনে আসতে বললেও তারা এই বিষয় নিয়ে আর সামনে আসতে চায়নি 40 বছর পরে। এবং এই বিচারের সময় বিচারক এও বলেছিল যে অপরাধী যতই ঘৃণ্য অপরাধ করে পালিয়ে যাক না কেন, তাকে আমরা ঠিক ধরে নেব আজ নয় কাল। যারা অপরাধ সহ্য করেছেন তারা ধৈর্য হারাবেন না, ভরসা রাখুন পুলিশের উপর, প্রশাসনের উপর। তো বন্ধুরা, কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। এই কেসে সেটাই হলো। অপরাধ করার পর পালালেও 40 বছর পর তার সাজা হলো। এই জুডিশিয়ারি সিস্টেমকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।